ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি। তোমাদের সামনে নিয়ে এসেছি এনটিপিসি মক টেস্টের আরো একটি সেশন, যেখানে তোমাদের জন্য রয়েছে 10টি বেস্ট কোশ্চেন এবং তার অ্যান্সার, যেগুলো হতে পারে তোমাদের এনটিপিসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনগুলোর সাথে প্র্যাকটিস করলে তোমরা যেমন পরীক্ষাতে অনেক এগিয়ে থাকবে বাকিদের থেকে, সেই সঙ্গে রয়েছে এই কোশ্চেনের অ্যান্সারের সাথে এক্সপ্লানেশন, যে এক্সপ্লানেশনের মাধ্যমে তোমরা আরো অনেক ইনফরমেশন গ্যাদার করতে পারবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের 10 বেস্ট কোশ্চেন এবং তার অ্যান্সারগুলি। প্রথম প্রশ্ন, হু এস্টাবলিশড মহাবলীপুরম? মহাবলীপুরম কে স্ট্যাবলিশ করেছিল বা কারা স্ট্যাবলিশ করেছিল? অপশন এ পল্লবা, অপশন বি পান্ড্য, অপশন সি চোল, অপশন ডি চালুক্য। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, মহাবলীপুরম ওয়াজ এস্টাবলিশড বাই দ্য পল্লবা। অর্থাৎ মহাবলীপুরম তৈরি করেছিল বা এস্টাবলিশ করেছিল পল্লবরা। মহাবলীপুরমে যে মনুমেন্টস গুলো পাওয়া যায় সেটা কিন্তু একটা ইউনেস্কো হেরিটেজ সাইট, এবং এখানে অনেক ফেমাস রথস টেম্পল রয়েছে, যেগুলো সেই পল্লব সাম্রাজ্যে কিন্তু তৈরি করা হয়েছিল। এখানেও আমাদের এক্সপ্লেনেশনে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে যে মহাবলীপুরম was established by Pallava. The group of monuments at Mahabalipuram has been classified as UNESCO World Heritage Site. অর্থাৎ মহাবলীপুরমে সেই সময় যে মনুমেন্ট গুলো তৈরি করা হয়েছিল সেগুলো প্রত্যেকটাই ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই যে ফেমাস রথ টেম্পলস অফ মহাবলীপুরম was also built during Pallab dynasty, এবং এই যে ফেমাস যে রথস টেম্পল গুলো তৈরি হয়েছিল সেগুলো সবগুলোই কিন্তু তৈরি হয়েছিল মহাবলীপুরমে এবং পল্লব ডাইনাস্টি অর্থাৎ পল্লব সাম্রাজ্যের সমকালীন সময়। পরবর্তী কোশ্চেন, মোস্ট অফ দ্য চোলা টেম্পলস ওয়ার ডেডিকেটেড টু? চোলদের রাজত্বকালে যে মন্দিরগুলো তৈরি করেছিল সেই মন্দিরগুলো মূলত কাকে ডেডিকেট করা হয়েছিল, কোন ভগবানের উদ্দেশ্যে? অপশন এ গণেশ, অপশন বি শিবা, অপশন সি দুর্গা, অপশন ডি বিষ্ণু। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, মোস্ট অফ দ্য চোল টেম্পলস আর ডেডিকেটেড টু লর্ড শিবা। অর্থাৎ চোলদের যে মন্দিরগুলো ছিল সেই মন্দিরগুলো তারা মূলত ভগবান শিবকে উৎসর্গ করেছিল। দ্য গ্রেট লিভিং চোলা টেম্পলস the great living Chola temples, Brihadeshwara temple, temple of Gangaikonda Cholapuram and the Aryavarteshwar temple. অর্থাৎ চোলদের সময় যে তিনটে টেম্পল খুব উল্লেখযোগ্য ছিল তার মধ্যে একটা হচ্ছে বৃহদেশ্বর টেম্পল, একটা গঙ্গাইকোন্ড চোলাপুরম এবং আরেকটা হচ্ছে আরাইভটেশ্বর টেম্পল। এই সমস্ত টেম্পল গুলোই কিন্তু চোলদের সময় তৈরি করা হয়েছিল এবং প্রত্যেকটা মন্দিরই ছিল ভগবান শিবকে উৎসর্গকৃত। এই টেম্পল গুলো তৈরি হয়েছিল 11th and 12th সেঞ্চুরি আর ডেডিকেটেড টু লর্ড শিবা। অর্থাৎ চোলদের যখন রাজত্বকালীন সময় ছিল 11th and 12th সেঞ্চুরি, সেই সময় কিন্তু এই মন্দিরগুলো তৈরি করা হয়েছিল এবং এই প্রত্যেকটি মন্দির কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে 1987 এ। পরবর্তী কোশ্চেন, হোয়াট কাইন্ড অফ রাইট ইজ রাইট টু ভোট? আমাদের কাছে এই প্রশ্নের মাধ্যমে জানতে চাওয়া হয়েছে যে ভোটদানের অধিকার মূলত আসলে কি ধরনের অধিকার? অপশন এ হিউম্যান রাইট, অপশন বি সিভিল রাইট, অপশন সি ন্যাচারাল রাইট, অপশন ডি পলিটিক্যাল রাইট। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডস ফর রাইট টু ভোট আন্ডার আর্টিকেল 326। আমরা সবাই জানি ভারতের সংবিধানে আর্টিকেল 326 অনুযায়ী সবাইকে কিন্তু এই রাইট টু ভোট অর্থাৎ ভোট দানের অধিকার কিন্তু আমাদের সংবিধান কিন্তু আমাদেরকে দান করেছে। অ্যাকর্ডিং টু দিস আর্টিকেল, এই আর্টিকেল অনুযায়ী যে পার্সন 18 বছরের ঊর্ধ্বে রয়েছেন অর্থাৎ অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি কিন্তু আমাদের দেশে গ্রহণ করা হয়েছে। অর্থাৎ 18 বছরের ঊর্ধ্বে স্ত্রী পুরুষ নির্বিশেষে, লিঙ্গ বর্ণ জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই কিন্তু ভোট দিতে পারে। দ্য রাইট টু ভোট ইজ পলিটিক্যাল ইন নেচার। এই ভোটদানের অধিকারটা কিন্তু মূলত রাজনৈতিক অধিকার। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং বডি ওয়াজ সেট আপ বাই কনস্টিটিউশনাল
প্রভিশন। এর মধ্যে কোন বডিটা কনস্টিটিউশনাল প্রভিশনের মাধ্যমে তৈরি করা হয়নি? অপশন এ ফিনান্স কমিশন, অপশন বি প্ল্যানিং কমিশন, অপশন সি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, অপশন ডি ইলেকশন কমিশন। রাইট অ্যান্সার হচ্ছে প্ল্যানিং কমিশন। অর্থাৎ প্ল্যানিং কমিশন কিন্তু কোন কনস্টিটিউশনাল প্রভিশন অর্থাৎ ভারতের সংবিধানে কিন্তু প্ল্যানিং কমিশন সম্পর্কে কিন্তু কোনো উল্লেখ নেই। প্ল্যানিং কমিশন কিন্তু সেট আপ করা হয়েছিল 1950-এর 15ই মার্চ, যেটা কিন্তু একটা এক্সিকিউটিভ অর্ডার। এছাড়া প্ল্যানিং কমিশনকে বর্তমানে কিন্তু নীতি আয়োগ বলা হয়, যেটা রিপ্লেস হয়েছে নীতি আয়োগ নামে 2015 সালে। প্ল্যানিং কমিশন মূলত সরকারের বিভিন্ন পরিকল্পনা রূপায়ণে কিন্তু সাহায্য করে থাকে। চলো দেখে নেওয়া যাক এর এক্সপ্লেনেশনে আমাদেরকে কি বলা হয়েছে। প্ল্যানিং কমিশন ওয়াজ নট সেট আপ বাই কনস্টিটিউশনাল প্রভিশন। প্ল্যানিং কমিশন কিন্তু কনস্টিটিউশনাল প্রভিশনের মাধ্যমে সেট আপ করা হয়নি। এটা সেট আপ করা হয়েছিল 15ই মার্চ 1950 বাই অ্যান এক্সিকিউটিভ অর্ডার। এটা সেট আপ করা হয়েছিল 15ই মার্চ 1950-এ একটি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে, যেটা আমি তোমাদের বললাম। এবং এটা একটা নন কনস্টিটিউশনাল বডি এবং সুপ্রিম অর্গান অফ প্ল্যানিং ফর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট। অর্থাৎ সোশ্যাল এবং ইকোনমিক্যাল যে ডেভেলপমেন্টের যত রকমের প্ল্যানিং সেটা কিন্তু প্ল্যানিং কমিশন করে থাকে। It has been replaced by নীতি আয়োগ in 2015. নীতি আয়োগ কিন্তু 2015 নামে কিন্তু প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করেছে। পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ দ্য মোটো অফ ন্যাশনাল এমব্লেম? ন্যাশনাল এমব্লেম মানে হচ্ছে অশোক স্তম্ভ। আমাদের যে অশোক স্তম্ভ রয়েছে সেই অশোক স্তম্ভের মূল মোটো বা লক্ষ্যটা কি? অপশন এ সত্যম শিবম, অপশন বি সত্যম শিবম সুন্দরম, অপশন সি সত্যমেব জয়তে, অপশন ডি জয় হিন্দ। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি সত্যমেব জয়তে, ট্রুথ অ্যালন triumphs is a mantra from the ancient India scripture মুন্ডক উপনিষদ। অর্থাৎ আমাদের যে অশোক স্তম্ভ সেটা কিন্তু তার মোটো হচ্ছে সত্যমেব জয়তে, এবং এইটা কিন্তু না হয়েছে আমাদের যে মুন্ডক উপনিষদ ছিল তার থেকে কিন্তু সত্যমেব জয়তে ধারণাটি গৃহীত হয়েছে। On independence of India, it was adopted as national motto of India. যখন ভারত স্বাধীনতা লাভ করে সেই সময় এই অশোক স্তম্ভকে কিন্তু আমাদের ন্যাশনাল মোটো হিসেবে কিন্তু গ্রহণ করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইজ সেলিব্রেটেড অন। অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস কবে বা কোন দিন পালিত হয়? অপশন এ হচ্ছে 15 জুন, অপশন বি হচ্ছে 5 জুন, অপশন সি 10th অক্টোবর, অপশন ডি 8th মার্চ। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে is observed every year on 5th June to raise global awareness to take positive environmental action to protect nature and the planet Earth. অর্থাৎ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালিত হয় হচ্ছে 5th জুন। এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করার মূল কারণ হচ্ছে আমাদের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশকে রক্ষণাবেক্ষণ করার জন্য এবং আমাদের পরিবেশকে যাতে আমরা সুস্থ, স্বাভাবিক, সবুজ এবং সুন্দর রাখতে পারি এবং পরিবেশকে যাতে আমরা স্বাভাবিকভাবে সংরক্ষণ করতে পারি, পরিবেশের উপর যেন আমরা কোনো রকম কোনো টর্চার না করি, সেই কারণেই কিন্তু অ্যাওয়ারনেস হিসেবেও কিন্তু ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কিন্তু পালন করা হয়ে থাকে। এইটা কিন্তু এই যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এটা বেসিক্যালি রান হয় ইউএনইপি মানে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, তারাই কিন্তু ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেটা প্রথম শুরু করেছিল। এর এক্সপ্লেনেশনে আমাদের কি বলা হয়েছে একবার দেখে নেব। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন 5th জুন to raise global awareness to take positive environmental action to protect nature and the planet Earth. যেটা তোমাদের বললাম, এর মূল উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্ব জুড়ে একটা পরিবেশ সম্পর্কে অ্যাওয়ারনেস তৈরি করা, একটা পজিটিভ এনভায়রনমেন্টাল অ্যাকশন তৈরি করা এবং নেচারকে প্রোটেক্ট করা। কারণ পরিবেশ যদি ভালো না থাকে, পরিবেশ যদি সুরক্ষিত না থাকে, তাহলে আমরা কিন্তু কেউ সুরক্ষিত নই, আমরা কেউ কিন্তু বাঁচতে পারবো না। ইট ইজ রান বাই দ্য ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম ইউএনইপি। এই প্রোগ্রামটা ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামের মাধ্যমেই রান করা হয়, সেই সম্পর্কে এক্সপ্লেনেশনও কিন্তু বলা হয়েছে।
পরবর্তী কোশ্চেন, এক্সাইজ ডিউটি ইজ লেভিড অন। এক্সাইজ ডিউটি কিসের উপর ধার্য করা হয়? অপশন এ সেল অফ গুডস, অপশন বি ইম্পোর্ট অফ গুডস, অপশন সি প্রোডাকশন অফ গুড, অপশন ডি এক্সপোর্ট অফ গুডস। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, অর্থাৎ এক্সাইজ ডিউটি ইজ অ্যামাউন্ট অফ মানি দ্যাট ইজ রিসিভড বাই গভর্নমেন্ট ফ্রম ট্যাক্স অন প্রোডাকশন অফ গুডস ইন ইকোনমি। অর্থাৎ এক্সাইজ ডিউটি কিন্তু সবসময় ধার্য করা হয় এক্সপোর্ট অফ গুডস, অর্থাৎ যে গুডস গুলো আমরা এক্সপোর্ট করছি তার উপর বেস করে কিন্তু এক্সাইজ ডিউটি ধার্য করা হয়ে থাকে। তার উপরে বেস করে কিন্তু গভর্নমেন্ট একটা ট্যাক্স ধার্য করে, সেটাই হচ্ছে কিন্তু ইম্পোর্টের উপর, সেটাকেই বলা হয় হচ্ছে এক্সাইজ ডিউটি। পরবর্তী কোশ্চেন, হাউ মাচ জিওগ্রাফিক্যাল এরিয়া অফ ইন্ডিয়া ইজ ফরেস্ট ল্যান্ড। আমাদের যে ভৌগোলিক এরিয়া রয়েছে সেই আমাদের ভারতের যে ভৌগোলিক এরিয়া, সেই ভৌগোলিক এরিয়ার মধ্যে কত শতাংশ অঞ্চল বনাকীর্ণ, অর্থাৎ কত শতাংশ অঞ্চলে বনাঞ্চল দেখতে পাওয়া যায়? অপশন এ 20%, অপশন বি 23%, অপশন সি 26%, অপশন ডি 28%। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, ইন্ডিয়া হ্যাজ 20% of it is land under forest. In recent times forest area is depleted. মূলত ভারতের যে ভৌগোলিক অঞ্চল, সেই ভৌগোলিক অঞ্চলের মধ্যে 20% অঞ্চল কিন্তু বনাকীর্ণ। তবে বর্তমান যুগে যে হারে বনাঞ্চল ধ্বংস হয়েছে তার ফলে কিন্তু ফরেস্টের যে পরিমাণ ছিল, বনাঞ্চলের যে পরিমাণ ছিল, সেটা কিন্তু অনেকাংশেই কমে গিয়েছে। পরবর্তী কোশ্চেন, মানাস ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কোথায় বা কোন স্টেটে দেখতে পাওয়া যায়, বা এর লোকেশনটা ঠিক কোথায়, কোন রাজ্যে? অপশন এ রাজস্থান, অপশন বি আসাম, অপশন সি ঝাড়খণ্ড, অপশন ডি ছত্তিশগড়। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কিন্তু আসামে রয়েছে। এটা কিন্তু যেমন একটি ন্যাশনাল পার্ক, সেই সঙ্গে মানস কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে কিন্তু প্রচুর পরিমাণে টাইগার এবং এলিফ্যান্ট রিজার্ভ কিন্তু রয়েছে। দেখে নেওয়া যাক এর এক্সপ্লেনেশন। মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ইজ লোকেটেড ইন আসাম, ইট ইজ অলসো আ ন্যাশনাল পার্ক, এবং এটা কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে কিন্তু টাইগার এবং এলিফ্যান্ট রিজার্ভেরও কিন্তু বিশেষ ব্যবস্থা রয়েছে। এখানে বিভিন্ন ধরনের টাইগার এবং এলিফ্যান্টের কিন্তু একটা সমাহার রয়েছে। অনেক প্রাণী আছে যারা হারিয়ে যাচ্ছে, অনেক ধরনের বাঘ আছে যেগুলো আগে ছিল এখন নেই, সেই প্রজাতিগুলোকে কিন্তু এখানে সংরক্ষণের ব্যবস্থা করা হয়। পরবর্তী কোশ্চেন, স্টোন ক্যান্সার অকার্স ডিউ টু। স্টোন ক্যান্সার কি কারণে হয়? অপশন এ অ্যাসিড রেইন, অপশন বি গ্লোবাল ওয়ার্মিং, অপশন সি রেডিও অ্যাক্টিভিটি, অপশন ডি ব্যাকটেরিয়াল অ্যাকশন। রাইট অ্যান্সার ইজ অপশন এ, stone cancer occurs due to acid rain. It is a state when marble building gets eroded and fainted due to acid rain. মূলত স্টোন ক্যান্সার কিন্তু দেখা যায় অ্যাসিড বৃষ্টির প্রভাবে। এই অ্যাসিড বৃষ্টি হলে কি হয়, মার্বেল দিয়ে তৈরি যে স্থাপত্যগুলো রয়েছে সেইখানে একটা অ্যাসিড রেন হওয়ার ফলে একটা বাজে লালচে ছোপ কিন্তু তার গায়ে পড়ে যায়। এই বিষয়টাকেই বলা হয় স্টোন ক্যান্সার। মূলত তাজমহলে কিন্তু এই কারণে এই অ্যাসিড রেইন, যেটা SO2 এর ফলে হয়, তাজমহলেও কিন্তু এই অ্যাসিড রেইনের প্রভাবে স্টোন ক্যান্সারের মতো বিষয় কিন্তু দেখা গিয়েছে। এই ছিল আজকে তোমাদের 10টি বেস্ট কোশ্চেন এবং তার অ্যান্সার, যেগুলো তোমরা প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষার জন্য তোমরা যেমন হেল্পফুল হবে, সেই সঙ্গে তোমরা তোমাদের প্রিপারেশনটাকেও একবার দেখে নিতে পারবে যে তোমাদের প্রিপারেশন কতটা রেডি আছে। চলো আজকের জন্য তাহলে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।